সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন মোহাম্মদ সালাউদ্দিন, যে এখানে আসলে দুপুরের পরে নাকি ভূত ভর করে এরকম একটা ব্যাপার, যার কারণে টপাটপ উইকেট পড়ে। সাদমান যেটা বলেছেন আমিও তার সঙ্গে খুবই একমত। 3টা উইকেট কম পড়লে হয়তো দিন শেষে আমরা স্বস্তিতে শেষ করতে পারতাম। প্রথম সেশনে বিনা উইকেটে 105 রান, দ্বিতীয় সেশনে 3 উইকেটে 100 রান এবং শেষ সেশনে 86 রান করতেই 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে গতকাল শেষ সেশনে তারা 7 উইকেট হারিয়েছে। শেষ সেশনে চট্টগ্রামে কি হয়? ওই যে মজা করে আসলে বলেন বাংলাদেশের যিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন মোহাম্মদ সালাউদ্দিন, যে এখানে আসলে দুপুরের পরে নাকি ভূত ভর করে এরকম একটা ব্যাপার, যার কারণে টপাটপ উইকেট পড়ে। তো গতকালও দেখলাম, এর আগেও আমরা দেখেছি, আজকেও দেখলাম যে আসলে এরকম টপাটপ করে আসলে উইকেট পড়ে গেল। এখন আসলে মনে হয় সত্যিই কিনা সালাউদ্দিন স্যারের কথাটাই কি আসলে সত্যি কিনা, যে আদৌ কি দুপুরের পরে ভূত চাপে কিনা। আপনি যদি দেখেন সাদমান যেভাবে খেলছিলেন কিংবা বিজয় যেভাবে খেলছিলেন, বিজয় আসলে খুব বেশি কমফোর্টেবল ছিলেন না সোফার যতটুকু তিনি খেলেছেন। আমার কাছে মনে হয়নি যে তিনি অনেক দিন পরে এসেছেন, খুব যে একদম মানে কমফোর্টেবল ব্যাটিং করেছেন সেটা বলা যাবে না। সো সব দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের পরের যে উইকেটগুলো আপনি যদি দেখেন, শান্তর কথা বলতে পারি, মুমিনুলের কথা বলতে পারি, মুশফিকের কথা বলতে পারি, জাকেরের কথা বলতে পারি। জাকের বাদে বাকি সবাই কিন্তু ডাবল ফিগারে ছিলেন এবং তারা কিন্তু আসলে ওই রানটাকে যেভাবে বড় করা দরকার ছিল, মাথায় যদি ওই ক্যালকুলেশনটা থাকতো যে ঠিক 4th ইনিংসে গিয়ে ব্যাট করা, বড় একটা টার্গেট পাওয়া, সেটা কিন্তু খুব একটা সুখকর ব্যাপার হবে না চট্টগ্রামে। সো ওই দিক থেকে বিবেচনা করলে লিডটাকে যত বড় করা যায়, আমার কাছে মনে হয়েছে এই জায়গায় একটা বড় গ্যাপ ছিল। বাংলাদেশের যারা সিনিয়র ব্যাটার ছিলেন, মুমিনুল কিংবা শান্ত, কিংবা আপনি যদি বলেন শান্ত, মুমিনুল এবং মুশফিকুর রহিম, এদের আসলে মানে শুরুটা হয়েছে কিন্তু তারা ইনিংসটাকে বড় করতে পারেনি। এখানে একটা বড় গ্যাপ হয়েছে এবং আমার কাছে মনে হয় এটার কারণেই বাংলাদেশ দিন শেষে মানে আমি বলবো সেকেন্ড সেশন এবং লাস্ট সেশন বা থার্ড সেশনে কিছুটা হলেও ব্যাকফুটে চলে এসেছে। প্রশ্ন করেছিলাম আসলে সাদমান ইসলামকে যে কি মনে হচ্ছে আপনার কাছে, মানে দিন শেষে ঠিক কোন জায়গাটা থাকলে আপনার কাছে মনে হতো যে একটু স্বস্তি নিয়ে শেষ করা যেত বা ভালো জায়গায় শেষ করা যেত। যদিও 64 রানের একটা লিড আছে, তিনি বলছিলেন যে 3টা উইকেটও আমার কাছে মনে হয় যে বেশি পড়ে গেছে। যে 3টা উইকেটের কথা বলছিলাম, যদি কোনো কারণে একটা পার্টনারশিপ হতো বড় ওপেনিংয়ের মতো 100 রানের প্লাস, সো ওইখানটায় হয়তো বা বাংলাদেশ কিছুটা এগিয়ে যেত এবং লিডটা যত বাড়ানো যেত জিম্বাবুয়েকে কিন্তু ততটাই প্রেশারে ফেলা যেত। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় আজকের দিনটায় বাংলাদেশ ব্যর্থ হয়েছে। হাতে সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা আসলে কাজে লাগাতে পারেনি। আপনি চট্টগ্রামের ভূতের কথা বলছিলেন, ক্রিকেটারদের মাথায় কি কোনো ভূত থাকে? কারণ আপনি যদি ইনিংসগুলো দেখেন, এনামুল হক বিজয় 39, মুমিনুল হক 33, শান্ত 23, মুশফিকুর রহিম 40, ইনিংসটাকে বড় করতে না পারা কি ভূত চাপে? সেটাই তো বললাম, আসলে এই জায়গাটাই তো আসলে গ্যাপটা হয়ে যাওয়া। আপনি আসলে আহামরি খুব বোলিং হচ্ছিল না, কিন্তু উইকেটটা আমার কাছে মনে হয়েছে সবাই থ্রু করে দিয়েছে। আপনি ধৈর্য, যেটা গতকাল আমরা দেখেছি জিম্বাবুয়ের ক্রিকেটারদের মধ্যে, আপনি যদি দেখেন উইলিয়ামস এবং ওয়েলস, তারা যেভাবে ব্যাট করছিলেন, প্রচণ্ড গরম ছিল, কিন্তু আজকে কিন্তু সেই গরমটা ছিল না। আজকে কিন্তু ওয়েদারটা তুলনামূলক কুল ছিল, ব্যাট করাটা সহজ ছিল এবং উইকেট আহামরি কোনো চরিত্র কিন্তু বদল হয় নাই, কিছুই হয় নাই। সো এমন না যে বোলাররা খুব বেশি সহায়তা পেয়েছে। আমার কাছে মনে হয় এটা ব্যাটসম্যানদেরই ব্যর্থতা, ব্যাটসম্যানরাই আসলে উইকেটটা আসলে দিয়ে এসেছেন। এই জায়গাটায় আমার কাছে মনে হয় সাদমান যেটা বলেছেন আমিও তার সঙ্গে খুবই একমত। 3টা উইকেট কম পড়লে হয়তো বা দিন শেষে আমরা স্বস্তিতে শেষ করতে পারতাম। সেক্ষেত্রে হয়তো বা দেখা যেত গতকাল এসে আমরা লিডটাকে আরেকটু হেলদি করতে পারতাম, যেটা কিনা আমাদের 4th ইনিংসে আসলে একটা প্রেশার কমিয়ে দিত। তারপরেও সাদমান বলেছেন মিরাজের উপর ভরসা রাখছেন, কিন্তু আমি আসলে খুব বেশি ভরসা রাখতে পারছি না, কারণ তাইজুল এবং তানজিম সাকিব কিংবা হাসান মাহমুদদের নিয়ে তিনি আসলে ইনিংসটা বা লিডটা কতটুকু বড় করতে পারবেন সেটা এখন দেখার বিষয়। আসলে মনে হয় না খুব বেশি বড় করতে পারবেন, খুব একটা সহজ হবে। যদি লিডটাকে একটু বড় করতে পারেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ যখন বোলিং করবে সেকেন্ড ইনিংসে, তখন কিন্তু আসলে একটা ফ্রন্ট ফুটে থেকেই আসলে কিন্তু বোলিং করতে যাবে বা ড্রাইভিং সিটে থেকেই। সিলেট টেস্টে তাইজুলের পারফরমেন্স নিয়ে কথা হচ্ছিল, তিনি চট্টগ্রামে দারুণভাবে ফিরে এসেছেন, 6 উইকেট নিয়েছেন। আজকেও দিনের প্রথম বলে উইকেট নিয়ে জিম্বাবুয়েকে শুরুতেই শেষ করে দিয়েছেন এবং মুশফিকুর রহিমকে নিয়ে কিন্তু কথা হচ্ছিল, তার ফর্ম নিয়ে। যেভাবে শুরু করেছিলেন খুবই কনফিডেন্ট লাগছিল তাকে, কিন্তু এই যে রান আউট হওয়াটা, টেস্টে রান আউট হওয়াটাকে কি ক্রাইম হিসেবে মনে হয়? না, নিঃসন্দেহে ক্রাইম তো অবশ্যই, ভুল বোঝাবুঝি হতেই পারে, বাট টেস্টে রান আউট হওয়াটা তো আসলে একটু অন্যরকম চোখেই সবাই দেখেন, কারণ এখানে আসলে রানের খুব বেশি তাড়া নেই যে আপনাকে 1 রান নিতেই হবে, দূরে 2 রান নিতেই হবে। বাট ভুল বোঝাবুঝি তো ভুল বোঝাবুঝি আসলে। বাট মুশফিকের জন্য আসলে আফসোস হচ্ছে, কারণ একটা ব্যাট প্যাচের মধ্যে ছিলেন। সেই 191 রানের ইনিংস খেলার পর কিন্তু গত যে কয়টা টেস্ট তিনি খেলেছেন, কয়টা যেন মানে আমার মনে নেই ঠিক, 12টা ইনিংস বা 10টা 11টা ইনিংসের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বেস্ট ইনিংস তার ছিল, 40 রান। সো
এটাকে তিনি কিন্তু আসলে আরেকটু ভালো করতে পারলে সামনে যে আমরা চিন্তা করছি তিনি টেস্টের সেঞ্চুরি করবেন, অর্থাৎ 100তম টেস্ট খেলবেন, বাকি যে টেস্টগুলোর জন্য কিন্তু তিনি আসলে একটা কনফিডেন্স পেতেন। সো এই জায়গাটায় মুশফিকের জন্য একটু আফসোস হচ্ছে। রান আউট হওয়াটা সবসময় আফসোসের, ক্রাইম বলবো না আমি আসলে এই কারণেই যে হয়তোবা হয়ে গেছেন, বাট টেস্টে রান আউট হওয়াটা আসলে একটু মানে দুঃখজনক বিষয় আমার কাছে মনে হয়। সো মুশফিকের জন্য আসলে দুর্ভাগ্য যে তিনি আসলে ভালো স্টার্ট করেও এই ম্যাচে রান আউট হয়েছেন। 291 রান 7 উইকেট, বাংলাদেশ কাল কত দূর পর্যন্ত যেতে পারবে বলে মনে হয়? এর পুরোটাই ডিপেন্ড করবে মিরাজের উপর। আমি বাকিদের, হাসান যদিও এর আগের টেস্টে দেখিয়েছেন আসলে টেস্ট টেম্পারমেন্ট, অনেকগুলো বল খেলেছেন কিন্তু এক পাশ থেকে জাকিরকে সাপোর্ট দিচ্ছিলেন। সো হাসানের মধ্যে সেই ব্যাপারটা হয়তো বা আছে, কিন্তু দিন শেষে আপনাকে মিরাজের উপরই ভরসা রাখতে হবে। মিরাজ আসলে কতটুকু রান অ্যাড করতে পারেন সেটা হবে দেখার বিষয়। একটা পাশ আগলে রেখে মিরাজকেই কিন্তু আসলে এই জায়গাটায় বড় একটা ভূমিকা রাখতে হবে। 64 রানের লিড, তো এটা আমার কাছে মনে হয় ওরা যদি টেনে 150 রান মতো নিয়ে যেতে পারে, অ্যাটলিস্ট তারপরে একটা ভালো জায়গায় আমার কাছে মনে হয় থেকে তারা সেকেন্ড ইনিংসে বোলিং করতে নামতে পারবে বাংলাদেশ, বা বোলারদের জন্য একটা কনফিডেন্সের জায়গা থাকবে। আবার জিম্বাবুয়েকে একটা প্রেশারেও ফেলা যাবে। 150 রান তারা থার্ড ইনিংসে, তাদের সেকেন্ড ইনিংসে পিছিয়ে থেকে শুরু করবে, ওটা পার করবে, লিড দিবে বাংলাদেশকে। সো এটা মানে আমার কাছে মনে হয় এটা ভালো জায়গায় থেকে হয়তো বা বাংলাদেশ বোলিংটা শুরু করতে পারবে যদি 150+ লিড হয়। 150+ লিড হলে কি ইনিংস ব্যবধানে জেতার সুযোগ আছে বাংলাদেশে? সেটা আসলে ওই যে আজকে যেটা সাদমান বলল যে থার্ড ডে থেকে উইকেটের চরিত্রটা নাকি একটু চেঞ্জ হতে পারে। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা দেখব যে স্পিনাররা ডমিনেট করছে। সেটা যদি হয় 150 রানও অনেক রান, বাট আমার কাছে মনে হয় এখানে টেস্ট জিততে হলে মোটামুটি আপনার মিনিমাম 250 রানের মতো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট মানে এটা দিতে হবে। সো জিম্বাবুয়ে ইনিংস ব্যবধানে জিততে গেলে, সো এটা আসলে দেখার বিষয়। মিরাজের উপর অনেকটা ডিপেন্ড করবে। খুব বেশি সহজ হবে না কাজটা, কারণ মাত্র 64 রানের লিড এই মুহূর্তে, এবং এখান থেকে 250 পর্যন্ত নিয়ে যাওয়া খুব একটা সহজ হবে না আমার কাছে মনে হয়। মেহেদী হাসান মিরাজ, ব্যাটার মেহেদী হাসান মিরাজের উপর অনেক কিছু নির্ভর করছে আগামীকাল বাংলাদেশ কত রানের লিড নিশ্চিত করবে। এবং তারপর কিন্তু শেষ ইনিংসে, জিম্বাবুয়ের শেষ ইনিংসে মিরাজের হাতে কিন্তু বল যখন উঠবে, বল হাতেও কিন্তু তার বড় দায়িত্ব। প্রথম ইনিংসে যে দায়িত্ব ভালোভাবে পালন করেছেন তাইজুল ইসলাম। শিহাব হাসান খান, ক্রিকেট 97, চট্টগ্রাম।